জেনারেল ফ্রাঙ্কোর যা বোমের ধাক্কা, ম্যাড্রিড এবং তার আশপাশে খুব কম বাড়িঘরই আস্ত ছিল। ঈশান কোণে মেঘের আবির্ভাব যেমন ঝড়ের পূর্বাভাস, তেমনি আকাশের যে কোনো কোণে এরোপ্লেন দর্শন মানেই বোমার অধঃপতন। হয় তারা সশব্দে পড়বে এসে মাথায়, কিংবা দয়া করে নিতান্ত মাথায় না পড়লেও বাড়ির ছাতায় তো বটেই। অবশ্য বোমার ছোঁয়াচ থেকে বাঁচা খুবই শক্ত। মাথা বাঁচিয়ে বাড়ির ছাদে পড়লেই বা এমন কি সান্ত্বনা? বাড়িঘর চাপা পড়লেই কি মানুষ বাঁচে? এত ধুমধাড়াক্কা হর্ষবর্ধনের পছন্দ নয়। এতটা বাড়াবাড়ি গোবর্ধনেরও ভালো লাগছিল না। তাছাড়া মেঘেদের একটা দস্তুর আছে, সাধারণত ঈশান কোণ থেকেই তারা দেখা দেয়। এই কারণে তাদের সম্বন্ধে সতর্ক হওয়া সহজ, হর্ষবর্ধনের ধারণা। এমনকি ঈশান কোণ যে ঠিক কোন দিকটা আদৌ না জানলেও চলে যায়। আকাশের যে কোণেই হোক কি মাঝখানেই হোক, মেঘ দেখেছ কি আর নৌকো চেপো না। এইভাবেই তারা আকাশের মেঘ আর জলের নৌকো দুয়ে মিলে জলমগ্নতার হাত থেকে আত্মরক্ষা করে এসেছেন চিরকাল। কিন্তু এরোপ্লেনগুলোর কোনো দিকবিদিক জ্ঞান নেই। যে কোনো কোণ থেকে এসেই পড়ে অকস্মাৎ, আর এসে পড়লেই হলো, তারপর সামলাও ঠেলা। ওই ওই আসছে একটা বোমারু বিমান। হর্ষবর্ধন বলেন, না, এ বোম্বাই গিয়ে ভালো করিনি রে গোবরা। কেন দাদা? আরে কেন আবার? জলেই এসে জল বাঁধে, দেখছিস না? গোবরার আধ্যাত্মিক দৃষ্টিশক্তি স্বভাবতই একটু কম, তাই সে কিছুই দেখতে পায় না। আরে দেখছিস না বোমা ধুম? বোমাকে এরা বলে কি শুনি? কি বলে ইংরেজিতে? বম। আর বমকে একবার ডেকে দেখ, তাহলেই টের পাবি। গোবর্ধন তবুও বুঝতে পারে না বমকে আবার ডাকবে কি। ও তো না ডাকতেই দেখা দেয়। ছেলের হাতে খাবারের ঠোঙা থাকলে যা হয়, চিলেদের মতোই ওদের স্বভাব অনেকটা। ওকে আবার ডাকতে হয় নাকি আদর করে? আজ তো একটা হাঁদা তুই। আরে বমকে ডাকা এই সামান্য কাজটা পারছিস না? আকাশের দিকে তাকাচ্ছিস কি হাঁ করে? বম আয়, বম আয়। বমকে ডাকা তো এই, তাহলেই হলো বোম্বাই। সন্ধি করলেই হলো স্বরসন্ধি। হে, আর বোম্বাই যা, বোম্বাইও তাই। না বোম্বাই যাই, না বোমার পাল্লায় এসে পড়ি। হ্যাঁ, সেটা ঠিক কথা দাদা। গোবর্ধন সায় দেয় এতক্ষণে। তারপর ওরা দুজনেই গুম হয়ে থাকে। বহুক্ষণ বাদে তাদের মুখে কথা ফোটে। গোবরা বলে, র্যাট সাহেব বললে যে স্পেনে সবই ফরেস্ট। তা ফরেস্ট কই স্পেনে? কেবলই তো শহর দেখছি দাদা। আরে এখন তুই কি দেখছিস জঙ্গলের? জঙ্গলের এখন হয়েছে কি? কেন? এই এত বড় স্পেন, জঙ্গল থাকলে তা চোখে পড়বে না মানুষের? জঙ্গল তো আর জীবাণু না যে লুকিয়ে থাকবে। জীবাণুও না, ভগবানও না। তবে বাহ, এই তো এখন চরগুলো ভাঙছে সব দেখছি। এর মধ্যেই জঙ্গল? আরে আগে শহরগুলো সেরে ফেলুক, মানুষগুলোকে সাবার করুক, তারপর আপনা আপনি জঙ্গল হবে। কারুকে আর দেখতে শুনতে হবে না। এত বড় স্পেন এখন কেবল লম্বায় আর চওড়াতেই বড়, তখন উচ্চতাতেও বড় হবে, বুঝলি? তাহলে এই র্যাট সাহেবের বেশ দূরদৃষ্টি আছে বলো, কি বলো দাদা? তা থাকবে না, কত বড় ফরেস্ট অফিসার। আরে লড়াই বেঁধেছে কি অমনি চলে এসেছে স্পেনে। জঙ্গল গজাবার আগেই জঙ্গল ইজারা নেবার মতলবে, বুঝলি না? আর বছর দুই যদি লড়াই চলে, অমনি সারা স্পেন দেখবি বেবাক ফাঁক।
আর বছর পাঁচেক পরে বেদম জঙ্গল, একেবারে গভীর অরণ্য, বুঝলি? হ্যাঁ, রোদন করবার লোকটিও থাকবে না। আসল কথা কি জানিস গোবরা? ওই র্যাট সাহেবই কি, আর ওই ক্যাট সাহেবই কি, আর স্পেনের এই লাল মুখোগুলোই কি? আসলে এরা সব জঙ্গলি, এখনো সঠিক সভ্য হয়ে ওঠেনি তো, এখনো ঘোরতর জঙ্গলি। তাই এরা জঙ্গল ভালোবাসে, যুদ্ধ বাদিয়ে জঙ্গল বাঁধাতে চায়। আমাদের মতো সুসভ্য তো নয়। আমরা কোথায় আসামের জঙ্গল কেটে শহর বসাচ্ছি, আর এরা দেখ বসানো শহর ভেঙে গুঁড়িয়ে জঙ্গল বানাতে যাচ্ছে। বোঝো একবার। গোবর্ধন বোঝবার চেষ্টা করে, প্রাণপণ চেষ্টাই করে, কিন্তু পেরে ওঠে না। আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। ইতিমধ্যে অকস্মাৎ গগনপথে আবার যুদ্ধ বিমানের আওয়াজ, এবং সঙ্গে সঙ্গেই বোমার শব্দ। গোবর্ধন আর বিরক্তি চাপতে পারে না, চেঁচিয়ে উঠে বলে ওঠে, পাজি কোথাকার! যে গোবরা, মুখ খারাপ করো না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুখ খারাপ করতে নেই। এখন কখন আছি কখন নেই ভগবানের নাম করাই ভালো নয় কি? তবু শেষ মুহূর্তে ভগবানের নাম নিয়ে স্বর্গে যেতে পারবো। এইরকম স্থানকালে এরকম অবস্থায় কি মন্দ কথা মুখে আনতে আছে? ছি, তুমি যদি ভালো করে ভেবে দেখো তাহলেই বুঝতে পারবে। এমন সময় হর্ষবর্ধনের কাছেই একটা বোমা এসে পড়ে এবং মাটির চাপড়া ছিটকে এসে ধাক্কা মারে তার নাকে। হর্ষবর্ধন লাফিয়ে ওঠেন। ও বাবা রে, গেছি 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 গো, চোখটা বুঝি গেল, পাজি খেলো, পাজি, পাজির পা ঝাড়া। চোখ কচলাতে কচলাতে যার পর নাই মন্দ কথা সব তিনি মুখে আনতে থাকেন। যত খুশি হয় তার, যতক্ষণ না তার আশ মেটে তিনি ক্ষান্ত হন না। গোবরা হাঁ করে শোনে। তোমাদের মধ্যে যারা হর্ষবর্ধন ও গোবর্ধনকে আগে থেকেই চেনো, তারা এই দুই ভাইকে হঠাৎ স্পেনের যুদ্ধক্ষেত্রে দেখে হয়তো একটু অবাক হয়েছ, কিন্তু এতে আশ্চর্য হওয়ার আর কি আছে? আজকের দিনে কোনো ব্যাপারেই বিস্মিত হওয়ার কিছু নেই। তবু কাল মাহাত্ম্য যতই থাক, হর্ষবর্ধনের স্থান পরিবর্তনের কারণ আছে বই কি। কেন এই অঘটন ঘটল তার একটু ইতিহাস আছে, তা সংক্ষেপেই বলে দিচ্ছি। হর্ষবর্ধন ও গোবর্ধন দুই ভাই, অল্প বিস্তর বড়লোক ও ক্যাবলা প্রকৃতির। আসামের জঙ্গলে এদের প্রকাণ্ড কাঠের ব্যবসা এবং সেখানেই এদের বসবাস। তা হঠাৎ এদের খেয়াল হলো টাকা ওড়াবার, এবং নিজেদেরও ওড়বার শখ হলো, এবং এ উভয় কাজের পক্ষে কলকাতা প্রশস্ত ও সুবিধাজনক বলে সেই মহানগরীতে একদা খুব সকালেই ওরা পদার্পণ করলেন। তারপর থেকে দিনে দিনে ওরা দেহে এবং মনে অভিজ্ঞতার যেমন শশীকলার মতো বাড়তে লাগলেন, তেমনি কলকাতায় এসে যেসব মজার কাণ্ড ওরা বাঁধিয়েছিলেন, কলকাতার হালচাল যারা পড়েছ ইতিমধ্যেই জেনে ফেলেছ। তার রোজ রোজ সেই একই কলকাতাকে একঘেয়ে দেখতে দেখতে প্রায় ওদের অরুচি ধরে আর কি। তাই এমন সময় হর্ষবর্ধন প্রস্তাব করলেন, গোবরা, এই একবার পাগলদের রাজলীলাটা দেখে আসার। এ জায়গা তো হাড়হাদ্দ দেখা হলো, এখন আর বিশেষ কিছু দেখবার নেই। পাগলের রাজলীলা? সে আবার কোথায় দাদা? আরে কেন রে, ম্যাড্রাসে। নামেই তো প্রকাশ পাচ্ছে। হর্ষবর্ধন প্রাঞ্জল করে দেন। আরে ম্যাড মানে কি? ম্যাড ম্যাড পড়াশোনায় যে ল্যাড দোস্তুর মতোই ব্যাড, সেও অন্তত ম্যাড কথাটার মানে জানে, গোবরাও জানে। অতএব ওরা দুই ভাই মাদ্রাজে যাওয়ার মতলবে মাদ্রাজেরই টিকিট কেটে একদিন রেলগাড়িতে উঠে বসলেন কিন্তু বোম্বে মেলে, ভুলক্রমেই।
ভুলটা ধরা পড়ল যথাসময়ে, অর্থাৎ যখন বোম্বাইয়ের প্রায় আধা আধি পথ ওরা পৌঁছে গেছেন ঠিক তখন। হর্ষবর্ধন বলেন, আরে তা বোম্বাই আর এমন মন্দ কি, সেখানেই যাওয়া যাক। কথা বলে বোম্বাই কা লাড্ডু খুব বিখ্যাত জিনিস, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। দাদা, বোম্বাইয়ের নয়, ওটা দিল্লির লাড্ডু। দুই ভাইয়ের বচসা বেঁধে যায়, লাড্ডু দিল্লি কা না বোম্বাই কা। দিল্লিরই যদি হয় তাহলে বোম্বাইয়ের কোন জিনিস বিখ্যাত, এবং লাড্ডু জাতীয় প্রসিদ্ধ যদি কিছু বোম্বাইয়ের আদৌ না থেকে থাকে তবে লোকে সেখানে যায় কেন, এবং যদিও বা যায় গিয়ে কি খেয়ে তবে পস্তায় তারা। আর পস্তাবার যদি সুযোগ নাই থাকে তবে কি জন্যেই বা বোম্বে যাওয়া এত কষ্ট করে? লোকও নেহাত কম যাচ্ছে না তো বোম্বাইয়ে। এই বিরাট মেল গাড়ি ভর্তি সকলেই তো প্রায় বোম্বাই যাত্রী। এরা সব দিল্লি বা যাচ্ছে না কেন? লাড্ডুর কথা বিবেচনা করলে দিল্লির প্রলোভনটাই তো প্রচন্ডতর বলে মনে হয় ওদের। তা যখন গাড়ি গিয়ে ভিক্টোরিয়া টার্মিনাসে থামলো তখন পর্যন্ত এই আলোচনাই চলছে দুজনের মধ্যে। তা বোম্বাইয়ে নেমে ওরা খবর পান ওদের বিশেষ পরিচিত আসামের ফরেস্ট অফিসার র্যাডক্লিফ সাহেব ছুটি নিয়ে চলেছেন বিলেতে। এমনকি উনি প্রায় জাহাজেই চেপে বসেছেন, আর ঘন্টা দুয়েকের মধ্যেই বোম্বাই থেকে পাড়ি জমাবেন, এই রকমই গুজব। তাই এতদিনের সম্বন্ধ সূত্রের পথ এত কাছাকাছি এসে র্যাডক্লিফের সঙ্গে দেখা না করাটা ভালো দেখায় না। বিশেষ এটাকে যখন শেষ দেখাই ধরা যেতে পারে, অন্তত বেশ কিছুদিনের মতো তো বটেই। বড় সাহেবের বিলেত প্রাপ্তি এবং বাড়ির কর্তার কাশি প্রাপ্তির অবশ্য দেহরক্ষা না করে প্রায় একই জাতীয় ব্যাপার। খুব কমই তারা সেখান থেকে এমুখ হন। তাই এসব যাত্রায় ফেরার কথাই নেই, বলতে গেলে প্রায় ফেরারি হবারই দাখিল। কিন্তু র্যাড সাহেব যে কোন জাহাজে পাততাড়ি গুটোচ্ছেন ওদের তা জানা নেই, এবং জানা থাকলেও যে বিশেষ কিছু সুবিধে হতো এমনটা মনে হয় না। কেননা অসংখ্য জাহাজের ভেতর থেকে সেই জাহাজটাকে চেনা আর খুঁজে বার করা সহজ কোনো কাজ ছিল না। তবু হয়তো সেই জাহাজ ভগবানের মতো নিজ গুণেই দেখা দিতে পারে, এই ভরসায় ওরা জাহাজ ঘাটায় ইতস্তত বিচরণ করতে থাকেন। জেটির ওই সামান্য প্রসারের মধ্যেই কেবল পায়চারির ফলে যখন প্রায় 50 মাইল হাঁটা হয়ে গেছে তখন সাদা সিধে পোশাক পরা এক পুলিশের গোয়েন্দার সন্দেহ হলো। সে এসে ওদের পাকড়াও করল। आई कौन है तुम लोग, कहां का आदमी है? গর্বের সঙ্গে বললেন হর্ষবর্ধন, আসামি হ্যায়, हम लोग आसामी है। ব্যাস, আর উচ্চবাচ্য নয়। অমনি সেই গোয়েন্দা এতখানি বিনা পোশাকে যে তাকে পাহারাওয়ালা বলে সন্দেহ করার ঘুণাক্ষরও কারণ ছিল না, তাদের গ্রেপ্তার করে নিয়ে গিয়ে সে জেটি দারোগার কাছে হাজির করল। साहब, 2 आसामी को पकड़ा, दोनों डाकू पकड़ गई साहब। অতি কষ্টে তারা আসামের লোক বলেই আসামি, স্বভাবতই আসামি নয়। অনেক কৈফিয়ত দিয়ে দারোগা সাহেবের কবল থেকে কোনো রকমে উদ্ধার পান, এবং সেই অফিসারের কাছ থেকেই র্যাডক্লিফ সাহেবের হদিশ উদ্ধার করেন। তারপর যৎকিঞ্চিত কাঞ্চন মূল্যের বিনিময়ে সেই সাধাসিধে পাহারাওয়ালার সহায়তা নিয়ে তারা র্যাডক্লিফ সংকুল সেই বিলেতগামী জাহাজের ডেকেই সরাসরি গিয়ে উত্তীর্ণ হয়েছেন। র্যাড সাহেব তো তাদের দেখতে পেয়ে পুলকে গ্যাডম্যাট করে ওঠেন। হ্যালো হাবড়ান, হ্যালো গাবড়ান, হাউ ডু ডু। হাবড়ান এবং গাবড়ান প্রত্যুত্তরে শুধু বলে, হ্যালো 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 হ্যালো। বহুদিনের পরে
প্রিয়জন মিলনে আনন্দের আতিশয্যে ওদের সুবিধে মতো কথাই বেরোয় না মুখ দিয়ে। এ কথা সে কথার পর সাহেব ওদের জানান যে উনি বিলেতে যাচ্ছেন না, এখন এখান থেকে সোজা স্পেনে যাবেন, সেখানে কিছুদিন কাটিয়ে তারপরে তার বিলেত প্রাপ্তি ঘটবে। হর্ষবর্ধন জিজ্ঞাসা করেন, স্পেন, স্পেন, হোয়াই স্পেন? ফর রেস্ট। সাহেব হেসে বলেন। বক্তব্য বিষয়টাকে আরো বিশদ করার জন্যে হিন্দির খিচুড়ি বেশ করে মিশিয়ে দেন। আলবাত, ফর হোয়াইট এলস। গোবর্ধনও ইংরেজি কথায় দাদার প্রায় কাছাকাছি যায়। সে বলে, হ্যাঁ, অফকোর্স অফকোর্স। হর্ষবর্ধন প্রশ্ন করেন, ফরেস্ট অলসো ইন স্পেন? Why not? A very beautiful place. Most so far the cause of the war. সাহেব হেসে বলেন। গোবর্ধন আবারও বলেন, অফকোর্স অফকোর্স। সাহেবের সব কথাই সে অবিকল বুঝতে পারে, তার দাদার মতোই চমৎকার বোঝে, তাই সব কথাতেই সায় দিতে সে কার্পণ্য করে না। এবার হর্ষবর্ধনের অফকোর্স বলার পালা ছিল, কিন্তু সুযোগটা গোবর্ধনের স্বার্থপরতার জন্য এইভাবে হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি মনে মনে গোবরার প্রতি ভারী চটে গেলেন। বলেন, দেন ইউ গো, গুড বাই সাহেব, টেক আজ মেনি ফরেস্ট as you can in Spain. Of course, in Spain, of course. গোবর্ধন বলে ওঠে। তারপর দুই ভাই বিদায় নেয় সাহেবের কাছে। বিদায় নিয়ে আসার পথে হঠাৎ এক বাধা পড়ে। এমন বিশেষ কিছু নয়, এক কেবিনের মধ্যে বেড়াল আর কাকাতুয়ার বাদানুবাদ। বেড়ালটা কতকগুলো কেককে একলা এবং অসহায় অবস্থায় পেয়ে গলা ধকরণের দুশ্চেষ্টায় ছিল, কিন্তু কাকাতুয়াটা বাধা দেয়, ভীষণ চেঁচামেচি করে ভয়ানক প্রতিবাদ করতে থাকে। বেড়ালের তখন কিংকর্ত বিমূঢ় অবস্থা। হর্ষবর্ধন আর গোবর্ধন নিষ্পলক নেত্রে দেখতে থাকেন। এমন অদ্ভুত দৃশ্য ওরা এ জীবনে দেখেননি। তা ঘন্টার পর ঘন্টা কেটে যায়, ওদের পলক পড়ে না, টনক নড়ে না। অবশেষে জাহাজ যখন মাইল বিশেক এগিয়ে গেছে আরব সমুদ্রে, অ্যারবিয়ার দিকে, তখন ওদের হুঁশ হলো। কিন্তু তখন আরব্য উপন্যাসের মতোই মনে হতে থাকলো ওদের। কখনোই বা ঘন্টা দিল, কখনোই বা ছাড়লো, এর মধ্যেই কেটে গেল এতক্ষণ। তারা আশ্চর্য হলো। অগত্যা আবার তারা র্যাট সাহেবের কাছে ফিরে গিয়েছে, আকস্মিক দুর্ঘটনা ব্যক্ত করে এবং তার সৌজন্যে ও সাদর নিমন্ত্রণে সকৃতজ্ঞ চিত্তে তারাও স্পেন যেতেই প্রস্তুত হন। তার জাহাজে থাকতে কদিনে হর্ষবর্ধনরা যেসব কাণ্ড বাঁধান, সে হচ্ছে আর এক প্রকাণ্ড কাহিনীর ব্যাপার। যাই হোক, তার র্যাডক্লিফ সাহেব তো কোনো রকমে দুই ভাইকে সামলে নিয়ে স্পেনের উপকূলে এসে অবতীর্ণ হন। সেখান থেকে ম্যাড্রিডগামী একখানা ট্রেনে উঠে বসেন তারা তিনজন। ডাঙায় নেমেই স্পেন সম্বন্ধে তারা যেসব মন্তব্য করেছিলেন, ভাগ্যিস স্প্যানিয়ার্ডরা বাংলা বোঝে না, তাহলে আতিথ্য তাদের পক্ষে খুব মুখরোচক হতো না নিশ্চয়। তবে সব কথার মধ্যে এই কথাটি উল্লেখযোগ্য, ম্যাড্রাস যেতে যেতে ম্যাড্রিড। হর্ষবর্ধন বলেছেন অবশেষে, বুঝলি গোবরা, এই দুটোর মধ্যেই ম্যাডনেস আছে, যথেষ্টই আছে। হ্যাঁ দাদা, তা যা বলেছ, ওই দুই এক। গোবর্ধন সর্বতোভাবে সায় দিয়েছে দাদাকে। সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে হর্ষবর্ধন সান্ত্বনা লাভের চেষ্টা করেছেন, যা সামান্য কিছু সান্ত্বনা পাওয়া যায় এর ভেতর থেকে। এই পৃথিবীতে বাস করতে গেলে পাগলদের সঙ্গেই বাস করতে হবে, পাগলামি বাঁচিয়ে পা ফেলা অসম্ভব। কাজেই
যেখানেই যাও ম্যাডনেসকে সইতে হবে, হাসি মুখেই সইতে হবে, এবং সেই সঙ্গে তোমার কাজও হাসিল করতে হবে সেই হাসি মুখেই। হর্ষবর্ধনের এই গবেষণার এক বিন্দু বিসর্গও বুঝতে পারেনি গোবর্ধন। ট্রেন পথে সামান্য একটা দুর্ঘটনা হয়েছিল, বিশেষ কিছুই না, কেবল আকাশ এবং এরোপ্লেন থেকে হঠাৎ এক বোমা পড়ে, ট্রেনের ওপরেই পড়ে, ঠিক হর্ষবর্ধনের ঘাড়ে নয়, এই যা রক্ষে। আপাতত বিপদসংকুল পথে ট্রেনটা স্বভাবতই দ্বিধার সঙ্গে অগ্রসর হচ্ছিল। বোমার আঘাতে এতক্ষণে সত্যিই দ্বিধান্বিত হয়ে পড়ে একেবারে দুয়াতখানা হয়ে যায়। টিকটিকির ল্যাচ কাটা পড়লে সে যেমন মুহূর্তের জন্যও দাঁড়ানো সমীচীন মনে করে না, এমনকি পিছন ফিরে তাকায় না পর্যন্ত, আর নিজেকে নিয়ে সোজাসুজি ছুট মারে এবং তার পরিত্যক্ত অপভ্রংশের দিকে ভ্রুক্ষেপ করে না পর্যন্ত। রেলগাড়িটিও তেমনই ইঞ্জিনের দিকের অর্ধাংশ আর কালক্ষেপ না করে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব এবং বিচ্ছিন্ন অঙ্গকে ফেলে রেখেই চটপট চম্পট দেয় শটান ম্যাড্রিডের দিকে। ইঞ্জিনের দিকটাতেই ছিলেন র্যাডক্লিফ সাহেব, তিনি তো উধাও হলেন পলাতক অর্ধাঙ্গের সঙ্গে। এদিকে পেছনের গাড়িতে ছিলেন হর্ষবর্ধন আর গোবর্ধন। তারা ধরা পড়লেন জেনারেল ফ্রাঙ্কোর জার্মান বাহিনীর খপ্পরে। দূরদৃষ্টি আর বলে কাকে? কিন্তু দূরদৃষ্টি থাকলে দূরদৃষ্টের হাত থেকে বাঁচা যায়। হর্ষবর্ধনের এই দূরদৃষ্টি ছিল, ছেলেবেলা থেকেই ছিল, স্বভাবতই ছিল। জার্মান সেনানী যখন তাদের সবাইকে ঘেরাও করে, তাদের দলপতি এগিয়ে এসে হাত তুলে নাৎসি সেলামটুকে অভিনন্দন জানায়। হ্যাঁ, হিটলার! তখন ভাবে কাকে সম্বোধন করে কে জানে। হর্ষবর্ধনও ঠিক সেই কায়দাতেই হাত তুলে তেমনই বলেন, হেই হিটলার! হর্ষবর্ধন নির্ভীক, সংকোচ কি কোনটা কিছুই নেই, সহাস্য মুখ হর্ষবর্ধনের। আধ গাড়ি সভাই ভূতপূর্ব যাত্রী এবং সম্প্রতি বন্দী। যাবতীয় লোকের মধ্যে কেবল একমাত্র হর্ষবর্ধনেরই হাত ওঠে এবং একলা তারই হর্ষধ্বনি শোনা যায়। গোবরাকে তিনি চাপা গলায় দাবড়ে দেন। এই বেটা, করছিস কি? হাত তোল, চেঁচা, নইলে কোরবানি করে ফেলবে যে। গোবর্ধন হাতটা তোলে কেবল অতি কষ্টে। আরে চেঁচা, যে বিয়ের যে মন্ত্র জানিস নে, বল হেই হিটলার। গোবর্ধনও চেঁচায়, হুই হিটলার। ফলে জার্মান দলপতি ওদের দুই ভাইকে দলভুক্ত করে নেন, নাৎসি পক্ষীয় ভেবে। বাকি সব পাজিদের তার মতোই অবশ্য বন্দি করে কোর্ট মার্শাল করা হয়, অর্থাৎ বন্দুকের সামনে সারি সারি সাজিয়ে দুরুম দুরুম করে ঠুকে দেওয়া হয় পরপর। প্রত্যেক দুরুমে হর্ষবর্ধনের পিলে চমকায়, আর উনি বলতে থাকেন, আহ ছি 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 ছি, কি খারাপ জায়গাতেই না এসে পড়া গেছে বল দেখি গোবরা। হ্যাঁ, কিন্তু এই অব্যর্থ মন্ত্র হায় হিটলার কিছুতেই ভুলিস না যেন গোবরা। এটা বললাম বলে বেঁচে গেলাম এই যাত্রায়। ভালো করে মুখস্থ করে রাখ, তাহলে টিকতে পারবি এখানে, বুঝলি? অতঃপর হর্ষবর্ধন ফ্রাঙ্কো দলের সঙ্গে ওদের সহযাত্রী হয়ে দলিয়ান এবং বলিয়ান হর্ষবর্ধন ম্যাড্রিডের দিকে অগ্রসর হতে থাকেন, ম্যাড্রিড বিজয় করা দুরাকাঙ্ক্ষা নিয়ে। কয়েকদিন ওদের সঙ্গে মিশেই অনেক কিছু শিখে ফেলেছেন উনি, এমনকি হেল হিটলারের সম্যক অর্থ ওর হৃদয়ঙ্গম হয়েছে। ফ্রাঙ্কো দলের মধ্যে স্পেনীয় ছিল, ইতালীয় ছিল, কিন্তু ইংরেজি বিদ্যায় তারা সকলেই বিশেষ পারদর্শী, হর্ষবর্ধনের সমান প্রায়। কাজেই ভাবের আদান প্রদানে ওদের কোনো পক্ষেই কোনো অসুবিধা হলো না। কেবল হেইল হিটলারের সদর্থ জেনে হর্ষবর্ধন একটু অসন্তুষ্টই হন। আমি ভেবেছিলুম কোনো দেবতা টেবতা হবে, আরে চাই এই যে মানুষ রে, হাতি ঘোড়াও না, চার পেও না, একেবারে মানুষ।
কেন দাদা, মানুষ কি খারাপ? মানুষ যদি মানুষের মতো হয়, যদি অবতার হয়? আরে দূর, মানুষের মতো মানুষ না কচু, মানুষের মতো জন্তু বলতে পারিস। মানুষ মারা মানুষকে আবার অবতার বলে নাকি? পাছে কি অনর্থ বাদে যদি দৈবাত বাংলা বুঝে ফেলে বেটারা। গোবর্ধন দাদার মুখে হাত চাপা দেয়। হাতের চাপকে অগ্রাহ্য করে তার ফাঁক দিয়েই হর্ষবর্ধনের বাক্য স্ফূর্তি হয়েছে। হ্যাঁ হাটলার, যদি হয় তবে আমরাই বা কম কি অবতার? হ্যাঁ, আমরাও তো গাছ মারা মানুষ, কত গাছকেই তো কেটে ধরসাই করলাম, তা মানুষের মতোই অকাতারে কচু কাটা করেই। হ্যাঁ, যে সত্যি আমরাও অবতার কম নই, অন্তত গেছে অবতার তো বটেই, বলো দাদা। আত্মপ্রসাদে হর্ষবর্ধনের বুক ফেঁপে উঠেছে। নেহাত পক্ষে হাব অবতার তো নিশ্চয়ই হবে। তারপর তিনি অন্তরের মতলব প্রকাশ করেছেন এবং দেশে ফিরেই তার লোকজন কর্মচারীদের দিয়ে নিজেকে হে হর্ষবর্ধন বলে ডাকাবেন এবং সদা সর্বদাই ডাকাবেন এবং আকচারি ডাকাবেন, এবং ওরকম শুনতে ওর বেশ ভালোই লাগে। ইতিমধ্যে অবশ্য বাইরে চেঁচিয়ে ডাকা দুঃসাহস তার হয়নি, তবে মনে মনে চেঁচিয়ে নিজেকে তিনি ডেকে নিয়েছেন, ভালো করে দেখে নিয়েছেন, মন্দ লাগছে না, বেশ লাগছে শুনতে। তবে ওটা একটু ইংরেজি করে আরো সংক্ষিপ্ত ও সহজ করে হে হাবড়ান করে নিলে আর একটু ভালো শোনায়। এ পর্যন্ত গোবর্ধনের সঙ্গে তার মতের অমিল হয়নি, কিন্তু এর পরেই বেঁধেছে গণ্ডগোল। হর্ষবর্ধনকে দাদা ছাড়া অন্য কোনো সম্বোধনে ডাকতে সে কিছুতেই প্রস্তুত নয়, অথচ হর্ষবর্ধনের ইচ্ছা যে সেও সেই হ্যাবড়ানের দলভুক্ত হোক। অবশেষে এইভাবে রক্ষা হয়েছে। দেশে ফিরে তবেই তো ডাকাডাকি, আগে দেশেই ফেরা যাক। সেখানেই যে সন্দেহ, দুজনের সমান সংশয় সেইখানেই। তা মাইলের পর মাইল হেঁটে, কত মাইল আন্দাজ করা কঠিন, অবশেষে ওরা এসে পৌঁছেছেন ম্যাড্রিডের সামনে। ম্যাড্রিড অবরোধ করে বসে আছেন ওরা। ফাঁক পেলেই ওর ভেতরেই, ওই অবরুদ্ধ শহরের ভেতরেই নাকি ঢুকতে হবে। আজকালের মধ্যেই সবেগে এবং সজোরেই ঢুকতে হবে, এই রকম আশঙ্কা হয় হর্ষবর্ধনের। আরে ঢুকতে গেলেই কি ওরা সহজে ঢুকতে দেবে শহরের মধ্যে? ভেতরে যারা আছে তারা গুলি টুলি ছুড়বে না? হ্যাঁ, তা ঠিকই বলেছ দাদা, গুলিও ছুঁড়তে পারে হয়তো, বুঝলে। পারেই তো। তাহলে তো প্রাণ হারাবার ভয় আছে আমাদের, তাই না দাদা? তা ঠিকই বলেছিস, আছে। যুদ্ধ করা কি আর চারটিখানি ব্যাপার? ওদের প্রাণ বাঁচানো কঠিন। তা প্রাণ দিতে হলে লোকে দেশের জন্যই প্রাণ দেয়, এই বিদেশের জন্য শেষটা এই বেঘরে মারা যাব? আরে বোকা, প্রাণ দেওয়া নিয়ে কথা, প্রাণ দেওয়া হলো আসল। সে দেশই হোক বা বিদেশ হোক, মারা গেলেই হলো। কার জন্য দিলুম ভেবে কোনো লাভ নেই, বুঝলি গোবরা? লাভালাভের কথাটাই কিন্তু খতিয়ে দেখছে গোবর্ধন। তখন থেকেই মনটা খচখচ করছে তার। কেবলই তার মনে হয় বিদেশে এসে শেষটা বাজে খরচা হয়ে যাবে। হ্যাঁ, প্রাণটা দিয়ে ফেলবে বিদেশের জন্যে। পরে দেশ উদ্ধারে প্রাণপাত করলে কি পরমার্থ হবে? আর ফায়দাটাই বা কি? কেন, স্বদেশ কি ছিল না গোবরদের? তার জন্য অক্কা পাওয়া কি যেত না একেবারে? ইত্যাদি অগুন্তি প্রশ্ন ওর মনে এসে উঁকি ঝুঁকি মারে। অবশেষে বেফাঁস একটা কথা বলেই ফেলে, না দাদা, এ ভালো হচ্ছে না। কিসের কি ভালো হচ্ছে না? এই বিদেশের জন্য মরাটা। তোর মতলবটা কি বল দেখি? হ্যাঁ, নিতান্তই বেঁচে থাকতে চাস নাকি? না দাদা, বাঁচতে আমি চাই নে, বেঁচে আবার থাকে মানুষ, বেঁচে লাভ। তবে আমি দেশে গিয়েই মরতে চাই, এই বিদেশের জন্য মরাটা কোনো কাজের কথা নয় দাদা। তা যুদ্ধ কোথায় তোর দেশে হচ্ছে যে যুদ্ধে মরবি? হ্যাঁ, যুদ্ধ কি বাঁধে না বেঁধেছে? না এখনো সেখানে যুদ্ধের কোনো পরিবেশ আছে?
গোবরা কথার উত্তর দিতে পারে না। দাদার কথাটা মিথ্যে নয়। হর্ষবর্ধন আরো রেগে গিয়ে বলেন, মরবার সুযোগ নেই স্বদেশে, সেই এক হাসপাতাল ছাড়া। আর উনি মরতে চান স্বদেশে গিয়ে, ভারী ওর স্বদেশ। হর্ষবর্ধন ঠোঁট বাঁকান। স্বদেশের অপমানে গোবরার প্রাণে লাগে। সে বলে, বিদেশে যুদ্ধে মরাচ্ছে, স্বদেশে আত্মহত্যা করা ভালো দাদা। তবে মর্গে যা, যা মর্গে যা, তুই স্বদেশে গিয়ে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, স্বদেশেই চলে যা, আমি চাই না তোকে। আমি কিন্তু এখানেই মরবো, এই স্পেনে, এই যুদ্ধেই আলবাত মরবো। এখানে গোলার মুখে মরতে কি মজাটাই হবে। মরবই আমি, দেখি কে বাঁচায় আমায়। এরপর গোবরা একেবারেই চুপ মেরে গেছে। আর কি বলবার আছে তার? এরপর চালাতে হলে নিতান্তই তাকে পা চালাতে হয়, কথা আর চলে না। কিন্তু এই 5000 মাইল দূর থেকে পায়ে হেঁটে স্বদেশে যাওয়ার চেয়ে জমের বাড়ি যাওয়া, এমনকি এক বৈদেশিক বিভ্রাটে বিজড়িত হয়ে জমালয়ে যাওয়া ঢের সোজা। কাজেই দাদার সঙ্গে এক যাত্রায় মৃত্যুমুখে পতিত হওয়ার জন্যই সে প্রস্তুত হয়েছে। ভালো করে ভেবে দেখলে মারা যাওয়ার পর আর কিছুই বাকি থাকে না, না কোনো সমস্যা, না কোনো দুর্ভাবনা। প্রাণ গেলে, প্রাণ গেল কি আর থাকলো কি, তখন আর মাথা ব্যথা করে লাভ কি? কি জন্যে মরলুম, কার জন্যে মরলুম, কোথায় মরলুম, মরলুমই বা কেন, আদৌ মরলুম কিনা তাও জানার কোনো উপায় নেই তখন। অতএব মরা নিয়েই হলো কথা। মারা গেলে কথাও চুকলো, কাজও খতম। তাছাড়া দেখতে গেলে নিজের দেশের জন্য প্রাণ সবাই দেয়, গরু বাছুরেও। তারাও কিছু বিদেশে গিয়ে দেহত্যাগ করে না, সে আর এমন বেশি কথা কি। কিন্তু বিদেশের জন্য মরতে যায় কে, কটা লোকে যায়? এই কারণে সমান মারাত্মক হয়েও বিদেশের জন্য মরাটাই বেশি সার্থক। হর্ষবর্ধনের এই সার সিদ্ধান্ত অনেক ভেবে চিনতে সন্ধে নাগাদ নিঃসন্দেহে পৌঁছে গেছে গোবরা। যখন প্রাণ দেয়া নেয়া নিয়ে মাথা ঘামাবার কিছুই থাকলো না, তখন ওরা দুই ভাই নিশ্চিন্ত মনে যুদ্ধক্ষেত্রের ইতস্তত এধারে ওধারে সর্বত্র নিরুদ্বেগে চড়ে বেড়াতে শুরু করলো। দু একটা গোলাগুলি ছিটকে এসে হাওয়ার ঝটকা মেরে সাঁ করে চলে যায় নাক কানের ঠিক পাশ দিয়ে। গ্রাহ্যই করে না ওরা। মৃত্যুর সঙ্গে গায়ে পড়ে কোলাকুলি বাঁধাতে যেন ব্যাকুল হয়ে বেরিয়ে পড়েছে ওরা। আরে দূর, এমনি করে ঘাঁটি আগলে পড়ে থেকে লাভটা কি? কেবল বাজে সময় নষ্ট হচ্ছে। হর্ষবর্ধন বলে ওঠেন। গোবর্ধন অনুযোগ করে, ফ্রাঙ্কর লোকেরা গালে হাত দিয়ে সব ভাবছে বোধহয় কি করা যায় এখন। জেনারেল মশাই বোধহয় ভেবেছিলেন যে উনি আসা মাত্রই ম্যাড্রিডের লোকেরা দরজা খুলে সমাদরে ওকে অভ্যর্থনা করবে। ম্যাড্রিড দখল করা ওসব ফ্রাঙ্কো ট্রাঙ্কোর কর্ম নয়। গোবর্ধন বলে, ম্যাড্রাসে নিতে পারতো কিনা কে জানে, তা ম্যাড্রিড। আরে রাজলীলাটা দেখা হলো না রে কোবরা, সব পাগলদের রাজলীলা দেখছি। ম্যাড্রিডে ঢুকতে পেলে না অনেক কাণ্ড দেখতে পাবে দাদা। রাজলীলার কম কিছু হবে না, সে ঢুকি তো একবার। হ্যাঁ, ঢুকতে পেলে তো। হর্ষবর্ধনের ক্ষোভ যায় না, মনে মনে সেও একটা মতলব এঁটেছে। গোবর্ধন বলল, আচ্ছা দাদা, এই দু দলের মধ্যে কোনো ষড়যন্ত্র হয়নি তো? বিচিত্র নয়, হলেই হলো। জঙ্গলিদের মধ্যে সবকিছু হওয়ারই সম্ভাবনা আছে, আশ্চর্য কি? আচ্ছা দাদা, এক কাজ করা যাক না? এসো, এদের ষড়যন্ত্র আমরা ভেঙে দিই না কেন? তা কি করে ভাঙবি শুনি? আমরা দুজনে এগিয়ে গিয়ে আক্রমণ করি এবং আমরা দুজনে ম্যাড্রিড যদি জয় করে ফেলতে পারি। দুজনে? সর্বসাকুল এই দুজন, তুই আর আমি দুজনে মিলে ম্যাড্রিড দখল করে নেব বলিস কি রে? এমন কি আর অসম্ভব দাদা? হনুমান যে একা
এই লঙ্কা জয় করে ফেলেছিল, তা আমরা পারবো না? কি যে বলো তুমি দাদা, তুমি তো একাই 100, তাই নয় কি? তা কথা বটে, সে কথা বটে। উনি যে একাই 100 সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমিও তো একাই 100 দাদা, দুজনে মিলে আমরা 200, তাই নয় কি? গোবরা গোবরা জাতীয় 100 সমান হলেও হতে পারে, কিন্তু একজন হর্ষবর্ধনের সমকক্ষ হওয়া তার পক্ষে সম্ভব নয়, কিছুতেই ওর পক্ষে সম্ভব নয়। এই রকম কুসংস্কার বদ্ধমূল ছিল হর্ষবর্ধনের। সেই সনাতন ধারণা থেকে তাকে টলানো যায় না। তিনি প্রতিবাদ করতে যান। গোবরা বলে, বেশ, কত তবে আমরা দুজনে মিলে? তুমি বলো, 195 না 180? তাও না, তবে কি 150? এত কম? আরে না 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 না, তার বেশি হবে। ভাইয়ের মনে ব্যথা দিতে প্রাণে লাগে দাদার। ভাইকেও মনক্ষুণ্ণ করবেন না, অথচ সত্যবাদিতার পরাকাষ্ঠাও হবেন। এক ঢিলে 2 পাখি মারবেন, এই তার মতলব। গোবরা আরো কিছুটা উপরে ওঠে। দাদা তাহলে দাদা তাহলে 152, আর একটু বেশি 162 করো। না 65? হ্যাঁ, কি বলছো? না 69 করবো? 172 হলে ঠিক হবে দাদা, বুঝলে? 172। ঠিক আছে, তুই আমার চেয়ে 28 জন কম, সেই যথেষ্ট। সংখ্যার গোলমাল মিটলে আর শঙ্কার কিছু থাকে না। অতঃপর প্রাণের ভয় তো ছিলই না। বিদেশের জন্য জীবন দিতে গিয়েছেন, তবে আর পিছপা হবেন কেন, আর কার জন্যেই বা হবেন? সন্ধ্যের মুখে সেই 172 জন দুটি মাত্র বন্দুক কাঁধে বেরিয়ে পড়লেন ম্যাড্রিড আক্রমণে। বিজয় অভিযানে বীর বিক্রমে বেরিয়ে পড়েন, কারো তোয়াক্কা করেন না। হর্ষবর্ধনরা প্রবল পদনিক্ষেপে যে দিক পানে অগ্রসর হন, সেই দিকটার মহড়া নিয়েছিলেন লা পাসোনিয়ারা। স্পেনীয় এই মেয়ে সেনাপতির নাম খবরের কাগজের দৌলতে তোমরা শুনেছ বোধ করি। অতি আধুনিক এই সংগ্রামে মেয়েটিও যে মহাসমারোহে যোগদান করেছে, এই সংবাদও তোমাদের অজানা নয়। লা পাসানোরিয়া এই নামে পাষাণেরও হিয়া বিক্ষুব্ধ হয়। অবশ্য হর্ষবর্ধনদের বিচলিত হবার মতো কিছুই ছিল না। ও নামের লেশমাত্র তাদের কানে প্রবেশ করেনি কোনো দিন, জানা তো দূরের কথা। জেনারেল ফ্রাঙ্কো পর্যন্ত যার সম্মুখীন হতে সহজে রাজি হতেন কিনা সন্দেহ। অসম সাহসী ও অসহায় সেই 172 জন বীরপুরুষ বিকল্পে ওরা 2 ভাই একেবারে সোজাসুজি তার হুদ্দায় গিয়ে হাজির। দেখো দেখো দাদা, গোবর্ধন দাদার দৃষ্টি আকর্ষণ করেন। ওই দেখো, ওই ওই গর্তগুলোর পাশে দেখো, বস্তাগুলোর আড়ালে মেয়েরা সব বসে আছে। আরে দূর, মেয়েরা কেন মরতে আসবে যুদ্ধে? পাগল হয়েছিস নাকি? আরে গোবরা, তুই তো ঠিক বলেছিস। হ্যাঁ, তাই তো, মেয়েরাই তো সৈন্য সেজেছে দেখছি, তাজ্জব ব্যাপার। এবং সঙ্গে সঙ্গে দুর্দৈবক্রমে মেয়েরাও তাদের দেখতে পায় এবং দেখতে না দেখতেই ঘেরাও করে ফেলে। চারদিকেই খাড়া করা বন্দুক প্রত্যেক মেয়ের হাতে, এবং খুব সম্ভব এয়ারগান নয়। হর্ষবর্ধন লক্ষ্য করেন সত্যিকার বন্দুক বলেই তার সন্দেহ হয়, এবং যেটুকু সংশয় ছিল একজনের হাতে আচমকা সঙ্গিনের একটা খোঁচা খেয়ে মুহূর্তেই তা উবে যায়। হর্ষবর্ধন আর্তনাদ করে ওঠেন, ও বাবা গো! জীবনের সঙ্গীন ব্যাপারের সম্মুখীন তিনি এই প্রথম। এসব খাদ্যের সঙ্গে তো তার পরিচয় ছিল না এর আগে, কল্পনাও করতে পারেননি কোনোদিন। খুব লেগেছে নাকি দাদা? জিজ্ঞেস করে গোবরা। আরে দূর, লাগবে কি? লাগে নাকি কখনো? লাগবার কি আছে ওতে? আর যুদ্ধ করতে গেলে এমন একটু আধটু লাগে, লেগেই যায়, তাতে কি? গোবর্ধন প্রবোধ মানে না। যে মেয়েটি দাদাকে গুঁতিয়েছিল তার দিকে বন্দুক বোঁচায়,
ব্যস্ত হয়ে বাধা দেন হর্ষবর্ধন। আরে আরে, করছিস কি? মেয়ে ছেলে যে। মেয়ে ছেলে না হাতি? হ্যাঁ, ওরা মারলে পাপ নেই আর আমরা মারলে পাপ? চি গোবরা, আমরাও তো এদের মতো জঙ্গলি নই। আমরা আর্য সন্তান, সনাতন কাল থেকে সুসভ্য। মেয়েদের বিরুদ্ধে অস্ত্র ধরতে নেই আমাদের। বলে আমি কি মারতে পারতুম না? আমার কি বন্দুক নেই? যুদ্ধ করতেই তো বেরিয়েছি। গোবর্ধন হাত নামায়। আচ্ছা ঠিক আছে, গুলি যদি না করি, শুধু বন্দুক দিয়ে পিটে দিই কেবল, তাহলে? তাহলেই দোষ, তাহলেও দোষ। আমরা আর্যরা মেয়েদের সামনে একেবারে নিরস্ত্র। এই বলে হর্ষবর্ধন নিজের বন্দুক ছুঁড়ে ফেলে দেন দূরে। ওরা যদি মেয়ে না হয়ে নিছক গরুও হতো তাহলেও তাই করতাম। গরুদের সঙ্গেও আর্যরা কখনো যুদ্ধ করে না। পেরে ওঠে না বোধহয়, তাই গুঁতিয়ে দেয় পাছে সেই ভয়ে। কেন পড়িসনি রামায়ণ? হর্ষবর্ধন স্মৃতিশক্তির সাহায্যে পুরাতন পাঠোদ্ধার করেন। মকাবক্ষ এসেছিল, বুদ্ধি বড় সরু, রথে বেঁধে এনেছিল 3 জোড়া গরু। ফল হলো কিনা, রামচন্দ্র বাণ ছুটতেই পারলেন না। তবে কি সোজা পিঠ টান দিলেন? আর কি করলেন সেটা ঠিক মনে নেই, তবে গোহত্যা করেননি। করলে রামায়ণ লেখা থাকতো। অগত্যা গোবর্ধনকেও বন্দুক ফেলে দিতে হলো। তখন পাষাণ হৃদয়া লা পাষাণরিয়া দলবল ওদের বন্দি করে নিয়ে যায়। ভেতরে গিয়ে হর্ষবর্ধন দেখেন তাদের দলের আরো কয়েকজন ধরা পড়েছে সেখানে, এবং কয়েকজন ইতালীয় ও জার্মান মেয়ের হেফাজতেই রয়েছে। জিজ্ঞাসাবাদে জানতে পারেন কোর্ট মার্শালের প্রতীক্ষা করছে তারা। কেবল হর্ষবর্ধনের অপেক্ষাতেই ছিল রাত্রি আরো কিঞ্চিত ঘনীভূত হলে তাদের সবার বিচার একসঙ্গে শুরু হবে। কোর্ট মার্শাল কি দাদা? গোবর্ধন প্রশ্ন করে। হর্ষবর্ধন তার যৎসামান্য ইংরাজি সাহায্যে বন্দীদের কাছ থেকে বার করে নিয়ে গোবরার কৌতূহল চরিতার্থ করেন। আরে বুঝলি গোবরা, এরা বলছে যে সরাসরি সামরিক বিচার, তার আইন নেই কি ফাইন নেই, একেবারে সোজাসুজি প্রাণদণ্ড। হ্যাঁ, বলো কি দাদা, ঝুলিয়ে দেবে নাকি? আরে না না, ফাঁসি নয়, ভয় নেই তোর। এরা বলছে যে গুলি করে মারবে। গোবর্ধন কিন্তু বিশেষ ভরসা পায় না। হর্ষবর্ধন বললেন, বিশ্বাস হয় না আমার, বুঝলি? মেয়েরা কখনো গুলি করতে পারে, ছুঁড়তে পারে বন্দুক? পাগল, উল্টে পড়ে যাবে যে। তবে কোর্ট মার্শাল বলছে যে। আরে সে কি পুরুষদের মতো সেই ধরনের হবে? এদের কোর্ট মার্শাল নিশ্চয়ই আলাদা রকমের। হয়তো কোর্টশিপের মতো হতে পারে, সেও তো মেমেদের কাণ্ড। কোর্টশিপ আর কোর্ট মার্শাল কি এক হলো দাদা? কেন নয় কেন? তাতেও আদালত আছে, এ তো আদালত। কোর্ট মানে তো আদালত, তবে ওতে হচ্ছে ছাগল নিয়ে টানাটানি। শিপ মানে ভেড়া দাদা, ছাগল নয়। তা বেশ, তাই হলো, ভেড়াই হলো, ওই একই কথা। ভেড়া আর ছাগল কি আলাদা? দুজনেই সমান সুখাদ্য। হ্যাঁ তা বটে, পায়ের সংখ্যা এবং শিং এবং আওয়াজ প্রায় সমান সমান। হর্ষবর্ধন তার গবেষণাটা সমাপ্ত করেন। কোর্টশিপ হলো গিয়ে এই ভেড়া দিয়ে টানাটানি, আর এটাতে বুঝলি, তার প্রাণ নিয়ে টানাটানি কিনা কে জানে। কোর্ট মার্শাল শুরু হয়ে যায় ততক্ষণে। মুহূর্তের মধ্যে একজন জার্মানের প্রাণদণ্ডের হুকুম জারি হয়। তারপর সে বেচারিকে তো নিয়ে গিয়ে দাঁড় করানো হলো দুজন বন্দুকধারিনীর সামনে। সে কি দাঁড়াতে চায় সহজে? মেয়ে ছেলের সামনে দাঁড়াতে লজ্জা করে, তাদের হাতে মারা যেতে কেমন সংকোচ হয় বলো দেখি। আবার তাকে খাড়া করা হয়, সে বসে পড়ে। তখন কোর্ট মার্শালের দ্বিতীয় হুকুম জারি হয়। আচ্ছা, ऐसा করেই মারতে হবে, বসেই দেহ রক্ষা করুন। প্রহরিনীদের দুজনেই বন্দুক ছোড়ে, প্রথমেই আলাদা আলাদা, তারপর 30-32 বার
গুলি বৃষ্টির পরেও লোকটা ঠায় বসে থাকে, একটাও গুলির ছোঁয়াচ লাগে না তার গায়ে। প্রথমে বেচারির চোখ কপালে উঠে গিয়েছিল, এখন ক্রমশ ওর মুখে হাসির আভাস দেখা যাচ্ছে, সলজ্জ হাসি। সে এবার হাত পা ছাড়িয়ে ভালো করে বসে তোফা আরাম করে যেন বিনা পয়সার ম্যাজিক দেখছে। সে এবার হাত পা ছড়িয়ে ভালো করেই বসে তোফা আরাম করে, যেন বিনা পয়সার ম্যাজিক দেখছে। হর্ষবর্ধন এতক্ষণ রুদ্ধ নিঃশ্বাস পরিত্যাগ করেন। গোবর্ধনও হাঁপ ছাড়ে। ওহ, এই এদের কোড মার্শাল! তখনই বলেছি আমি, বন্দুকের কর্ম নয় মেয়েদের। অস্ত্র ওদের ধার্তব্যের মধ্যেই নয়। হাতা কি খুন্তি হলে ভয় ছিল বটে, মেরে ফেলতো, এতক্ষণে খুঁচিয়ে মেরে ফেলতো। বন্দুকধারিণীদের এবার অবসর দেওয়া হলো। ষণ্ডাগোছের দুটি মেয়ে এগিয়ে এসে মৃত্যুদণ্ডিত মৃদু হাস্যপরায়ণকে গ্রেপ্তার করে। কাছাকাছি একটি বাড়ির গায়ে সংলগ্ন স্পাইরাল সিঁড়ি বেয়ে টেনে নিয়ে চলে, সেই বাড়ির 3 তলায়। ওরা দু ভাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এ আবার কি রহস্য? কোর্ট মার্শালের পালা শেষ হয়ে কোর্টশিপের পালা শুরু হলো নাকি এবার? হর্ষবর্ধন মাথা ঘামান। সেই বাড়িটাই সেখানে কাছাকাছি এবং একমাত্র বাড়ি। যেখানে মারাত্মক আদালতটা বসেছিল সেটা শহরের প্রান্ত সীমায়, প্রায় মিলিটারি ঘাঁটির মধ্যেই। তার চারধারের বাড়িঘর বোমার আঘাতে আস্ত ছিল না। এই বাড়িটাই কেবল বিধ্বস্ত হতে হতে বেঁচে গেছে কোনো ক্রমে। লা পাসানোরিয়ার ঘাঁটিওয়ালিদের আস্তানা হয়েছিল তাই এখানেই। বাড়িটার পাশেই ট্রেঞ্চের মধ্যে দিয়ে সামরিক উদ্দেশ্যে খাল কাটা হয়েছিল। দুর্দমনীয় জলস্রোত সেই খালে। গোবর্ধন সেই দিকে ভ্রুক্ষেপ করে। দাদা, এই হাত পা বেঁধে ওই খালে ফেলে দিলেই পারে, এখনই ল্যাটা চুকে যাক। হর্ষবর্ধন ভাইয়ের মুখ চাপা দেন। গোবরা করছিস কি? ওদের আর বুদ্ধি দিস নে। জলে ডুবে মরতে ভারী ভয় হর্ষবর্ধনের। মারা যাবার যাবতীয় প্রণালীর মধ্যে ওতেই ও সবচেয়ে বেশি অরুচি। গোবরা বলে, হ্যাঁ, ওরা আবার বুঝবে। আরে বোকা, বুঝতে কতক্ষণ, যদি ওদের ইংরেজি বোঝাতে পারি। স্পেনীয়দের ইংরেজি হর্ষবর্ধনের কাছে উড়েদের কাছে বাঙালির হিন্দি বাতচিতের মতোই জলবৎ তরলম। আরে ওরা বুঝবে না আমাদের বলচাল, কি যে বলিস। ততক্ষণে জার্মানটাকে নিয়ে ওরা দাঁড় করিয়েছে তেতলার খোলা বারান্দায়। বারান্দাটা যেন ঠেলে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। যেমন অদ্ভুত বাড়ি তেমনই তার সিঁড়ি। দুই ভাই ঊর্ধ্বমুখে উৎসুক চোখে তাকিয়ে দেখেন জার্মানটাকে ওরা বারান্দার কিনারায় টেনে এনে ধাক্কা দিয়ে একদম নিচের দিকে, নিচের অন্ধকার আবছায়ার মধ্যে ফেলে দিল। চরম মুহূর্তে এসে জার্মানটা জানতে পারে যে তার চূড়ান্ত মুহূর্ত সন্নিকটে, কিন্তু এক মুহূর্তের জন্যেই সে প্রস্তুত হয়ে নেয়। এতক্ষণে সে আপন মনেই মুচকি হাসছিল, কিন্তু হাসিটা আপাতত স্থগিত রাখে। ওপর থেকে পড়তে পড়তেই বলে, হেল হিটলার। শূন্য মার্গে বলে, বলতে বলতেই পড়ে। আর যেমনি তার ভূমিষ্যাদ হওয়া অমনি সে ছাতু। এইভাবে আরো কজন জার্মান ও ইতালীয়কে কতল করা হয়, কিন্তু কেউই সহজে আত্মসমর্পণ করে না। সহাস্যমুখে তো নয়, বীরপুরুষের মতোই দারুণ ধস্তাধস্তি বাঁধিয়ে দেয়। এখন আরো বেশি মেয়ে এসে লাগে। একাধিক ক্ষুদে পিঁপড়ে একটা বিপুল দেহ পিঁপড়েকে যেভাবে বিদীর্ণ করে, অবিকল সেই সিস্টেমে কেউ হাত, কেউ পা, কেউ ঘাড়, কেউ বা কান ধরে, অর্থাৎ সকলে মিলে ধরাধরি করে টেনে হিজড়ে প্রত্যেক বন্দিবরকে বধ করে, প্রায় চ্যাংদোলায় ঝুলিয়ে ছুঁড়ে দেয়। হেল হিটলার হাঁকবার ফুরসত পায় না অনেকে। এগুলো ঠিক যেন
কোর্টশিপের নিয়মসঙ্গত হচ্ছে না, হর্ষবর্ধনের কেমন যেন সন্দেহ হতে থাকে। কিন্তু বেশিক্ষণ মাথা ঘামানোর অবকাশ তিনি একেবারেই পেলেন না। তাঁরও তলব এসে পড়ল। চারজন সন্ডা গোছে নেমে এসে পাকড়াও করলো তাকে। কেউ হাত দেবে না আমার গায়ে, কেউ হাত দেবে না। মহিলা হয়ে পুরুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? ছাড়ো ছাড়ো ছাড়ো। হর্ষবর্ধন টের পেলেন যে তার আশু উন্নতি আসন্ন এবং তারপরেই নিদারুণ অবনতি, একেবারে গতাসু হবার ধাক্কা বলা যেতে পারে। হর্ষবর্ধন আর্য সন্তান, মৃত্যুর সামনে সহজে ভীত হওয়ার পাত্র নন। প্রথম জার্মানটার মতো অতখানি হাসি তার পায় না, তবুও ঈষৎ হাসবার তিনি চেষ্টা করেন। তাকে পাঁজাকোলা করার উপক্রম করতেই তিনি হাত নেড়ে বাধা দেন। আমরা আর্য সন্তান, আমি এমনিই যাব, আমার পুনর্জন্ম আছে, আমরা ভয় খাই নে। চললাম গোবরা। হ্যাঁ দাদা, আমি পিছনেই আছি, আমিও যাচ্ছি সঙ্গে। তাকে কেউ তখনও ডাকেনি, এখনো প্রাণদণ্ড হয়নি তার, তবুও সে দাদার অনুসরণ করে বিনা নিমন্ত্রণে। গীতার শ্লোক আওড়াতে আওড়াতে দাদা অগ্রসর হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভূত অভূত। উত্থানের কাছাকাছি এসে হর্ষবর্ধন আটকে যান, বারবার আটকে যান। গোবরা বলে, মাতৃবৎ পরদায়েষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ। হর্ষবর্ধন ঘাড় নাড়েন। গোবরা জিজ্ঞাস্য হয়, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। হর্ষবর্ধন ভারী বিরক্ত হন এবার। আরে খলু ধর্মও না, কলু ধর্মও না, আসল হচ্ছে ভগবানের বাণী, চারটিখানি কি? পুনরায় তিনি আবার চেষ্টা করেন। গ্লানির্ভবতি ভারত অভূত অভূত। ভগবানের কথার মধ্যে আবার ভূত কেন দাদা? ভূত কি ভগবানের চেয়ে বড়? গোবরা নিজেই নিজের প্রশ্নের সদুত্তর দেয়। তা হবে হয়তো, ভগবানের চেয়ে ভূতেরাই তো বেশি ভয় দেখায়। হয়েছে হয়েছে হয়েছে। হর্ষবর্ধন ভূতের আলোচনায় হঠাৎ তার মনে পড়ে যায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত আত্মবৎ সর্বভূতেষু তদ্মনত্তম সৃজমহম। এবার ঠিক হয়েছে। গোবরাও উৎসাহ পায়। হর্ষবর্ধন বলেন, আমি আবার নিজেকে সৃষ্টি করব, কিছুতেই মরা পড়ে থাকবো না, বুঝেছিস গোবরা? শাস্ত্রের কথা এই শ্লোকেই বলে দিয়েছে, এতখানি অনার সৃষ্টি বরদাস্ত করতে পারবো না আমি, কিছুতেই না। হ্যাঁ দাদা, তাই করো, তবে সৃষ্টির সময় আমাকে যেন বাদ দিও না দাদা, তোমাকে ছেড়ে থাকতে আমি পারবো না, আমাকে যেন ভুলে যেও না দাদা। আগে পিছে মেয়ে বডিগার্ড, সব পেছনে গোবর্ধন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হর্ষবর্ধনের মনে হতে থাকে, আহা, কেউ যদি বারান্দার ঠিক নিচটাতে একটা লম্বা বোম্বাই চাদর বিছিয়ে টেনে ধরত, তাহলে তিনি অনায়াসেই লাফাতে পারতেন, হাড়গোড়ের মায়া না রেখে। প্রাণদণ্ডের থোড়াই কেয়ার করে হাত পা ছেড়ে দিয়েই লাফাতেন, অনায়াসেই, অসংকোচে, এমনকি দারুণ উৎসাহের সঙ্গেই তিনি লাফাতেন। যতবার বলবে ততবারই। কিন্তু হায়, হর্ষবর্ধনের দীর্ঘ নিঃশ্বাস পড়ে। কোথায় এখন বোম্বাই চাদর, আর কেই বা টেনে ধরছে? আর পতনশীল হর্ষবর্ধনকে সামলানো এক জিনিস, সে তো গোবর্ধনের কর্ম নয়। তবে হ্যাঁ, তার না হয়ে যদি গোবরার লম্ফদণ্ড হতো, তাহলে তিনি কেবল ঊর্ধ্ববাহু হয়ে গোবর্ধনকে ধারণ করতে পারতেন, চাদরের প্রয়োজন তার হতো না। রসগোল্লার মতোই হর্ষবর্ধন লুফে নিতেন তার ভাইকে।
হর্ষবর্ধন বারান্দার কিনারায় গিয়ে দাঁড়ান। একবার নিচের দিকে তাকান, মনে মনে নীচতার পরিমাপ করেন। না, এখান থেকে আছাড় খেলে বাঁচার কোনো সম্ভাবনা নেই, একান্তই পুনর্জন্ম হবে। উনি প্রস্তুত হন। শেষে চিৎকার ছাড়েন সেই জার্মানটার মতো, মরতে হলে বীরের মতো মরাই বাঞ্ছনীয়। হে, চূড়ান্ত চরম বাক্যটা আর মনে পড়ে না তার। এই যা, ভুলে গেছি। এই কি যেন লোকটার নাম রে, এই যা বলে চেঁচায়। এদিকে গোবরাও ভুলে মেরেছে। আশ্চর্য নয়, এই রকম অবস্থায় বাপের নামই মানুষ ভুলে যায়, নিজের নামই মনে রাখতে পারে না। মোক্ষতাকার, তখনই বললাম তোকে মুখস্থ করে রাখ। মুখস্থ করে কি হবে দাদা? এরা তো ওসব মানবে না, এরা যে তার উল্টো দল। আরে তা হোক, মুখ বুঝে বেড়ালের মতো মারা যাব সেটা কি ভালো? বীরের মতো মরছি যে, এটা সে জানান দিতে হবে না? গোবর্ধন মাথা চুলকোয় দাদার পিছনে দাঁড়িয়ে। হর্ষবর্ধন এতক্ষণ পরে যেন একটু আলো দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কথাটা শেষে আধগানা হচ্ছে লাভ। এখন আগের আধগানা হলেই সব ঠিক হয়ে যায়। সাহেব মেমরা পারে, বল না গোবরা। আরে কি রে, সামনে কথাটা। আরে মাথায় পড়ে, ওটা কি? বল বল বল, তাড়াতাড়ি মনে কর। মাথায় 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 আবার কি পড়ে দাদা? বাজ পড়ে, না বৃষ্টি, না বোমা? না না না, তা নয়। তবে কি কেবল কাকের গু? কমফর্টার? না 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 না, পাগড়ি, সে তো মাথায় বাঁধে সবাই। তাহলে কি ইট? হয়েছে। হেল হিটলার! হর্ষবর্ধন লাফাবার জন্য লাফিয়ে ওঠেন। গোবর্ধনের খটকা লাগে। দাদা, এই মরবার সময় আর বিলিতি দেবতা কেন? আমাদের দেশি দেবতা কি নেই? এ তো কোনো দেবতা নয়, অবতার কেবল। আমাদের দেশি অবতার কি নেই কেন? মহাত্মা গান্ধী। কথাটা দাদার মনে লাগে। সত্যিই তো, আর্য সন্তান তিনি, অনার্য অবতারের নাম মুখে কেন আনবেন? মরতে যদি হয় তাহলে গান্ধীজিকে জয় বলে মরা ভালো। গোবরা ফোঁপাতে শুরু করে। দাদা গো। যে গোবরা, কাঁদে না। তোমায় ডাকবো, তোমায় বলে যা বলেছিলে তুমি দাদা। হে হাবড়ান! গোবরা কাঁদতে কাঁদতে বলায়। হর্ষবর্ধনও কেঁদে ফেলেন। তার গলা ফাটে আর্তনাদের সুরে, গান্ধীজি কি জয়! এই বলে তিনি লাফিয়ে পড়েন। এমন সময় বডিগার্ডরা পেছন থেকে এসে চেপে ধরে তাকে। Stop! Are you Indian? Not Negro? বাধা পেয়ে ভড়কে যান হর্ষবর্ধন। Are you Gandhiji? Are you Hindus? Of course. Then don't jump. Go away. Free you are. দুই ভাইকে ওরা বহিষ্কৃত করে দেয় নগরের বাইরে সেই রাতে। চারদিকে খানা খন্দ, ট্রেঞ্চ, কাটা খাল, অন্ধকারে কোথায় পা বাড়াবেন? অগত্যা গোবর্ধন চাপে এক গাছে, আরেক গাছে হর্ষবর্ধন তার দেহভার রক্ষা করেন। রাতটা কাটাতে হবে এইভাবে। হর্ষবর্ধনের গাছটায় হেলান দেওয়ার সুবিধা ছিল। ওই ফাঁকের মধ্যে কাত হয়ে কাক নিদ্রার সুযোগে মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখছিলেন তিনি। একবার দেখলেন তিনি খুব বুড়িয়ে গেছেন, যেন মহাবৃদ্ধ পিতামহ আর কি। আর গোবরা গেছে নেহাত বাচ্চা বনে, সেই বাল্যকালের গোবরাটি যেন। জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা হয়ে গোবর্ধনকে তিনি সম্বোধন করছেন। বৎস গোবরা, যুদ্ধ বিগ্রহে কাজ নেই, ফিরে যা তুই, তোর কথাই ঠিক। মরবার পক্ষে স্বদেশী ভালো, এমনকি বাঁচবার পক্ষেও মন্দ নয়। আর একবার দেখলেন গোবরার বৌদিকে, তিনি যেন সিংহাসনে বসে রানী সেজে কোর্ট মার্শাল করছেন, লা পাসানোরিয়ারও মতো।
আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে পাগড়ি বাঁধা কে যেন জেনারেল ফ্রাঙ্কো স্বয়ং। কি সর্বনাশ! এবার হর্ষবর্ধনের এমন চমক লাগে যে গাছ থেকে প্রায় পড়ে যান আর কি। তা ঘুম ভেঙেই তিনি চোখ কচলে তাকান চারদিকে। দুঃস্বপ্নই হবে, তবু রক্ষা। আরামের নিঃশ্বাস পড়ে ওর। কিন্তু ওটা কি তার সামনে? ওই মাটিতে পড়ে রয়েছে যেটা, বেশ চোখ কটমটিয়ে তাকিয়ে আছে তার দিকে। কোনো বোমা টোমা নয় তো? এখানে এক্ষুনি যদি ফাটে তাহলেই তো সাবার করেছে। তিনি এবং তার ভাই দুজনেই একেবারেই কাবার হবেন। হর্ষবর্ধন আস্তে আস্তে গাছ থেকে নামলেন। ওটাকে নিরাপদে সাবধানে ছুঁড়ে ফেলাই ভালো। অমন করে চোখ পাকিয়ে অত কাছাকাছি ওটা থাকাতে ওর স্বস্তি হচ্ছিল না। হর্ষবর্ধন নেমে ওটাকে ধরে যতখানি হাতের জোর ছিল সব দিয়ে যত সুদূরে সম্ভব ওটাকে ছুঁড়ে ফেললেন। আবার গাছের ডালে এসে বসলেন নিরাপদে। এদিকে জেনারেল ফ্রাঙ্কো সেই রাতেই ম্যাড্রিড দখলের মতলব করেছিলেন। তিনি গুটিসুটি মেরে অগ্রসর হচ্ছিলেন সদল বলে। আচমকা ম্যাড্রিডের ঘাড়ে লাফিয়ে পড়বেন, এই ছিল দূরভিসন্ধি। হর্ষবর্ধন যখন গাছ থেকে নেমে হাতে জোর ফলাচ্ছিলেন, সেই মুহূর্তে তারা তার 100 হাতের মধ্যে তার হাতের কসরতের কাছাকাছি এসে গিয়েছিলেন। এবং হর্ষবর্ধন যাকে বোমা মনে করে বিতাড়িত করলেন সেটা আর কিছুই নয়, একটা প্রকাণ্ড বোলতার চাক। এদিকে চাক ভাঙা বোলতার দল ছত্রভঙ্গ হয়ে পড়ে জেনারেল ফ্রাঙ্কোর দলের উপরে গিয়ে পড়ল। তারপরেই বাঁধল বিভ্রাট। গৃহহারা হয়ে ভীষণ ক্ষেপে ছিল বোলতারা। কাণ্ডজ্ঞান লোপ পেয়ে তারা যাকে পারল তাকে কামড়াতে শুরু করে দিল। যাকে সামনে পেল তাকে হুল দিয়ে বিঁধতে লাগলো অসংকোচে। জেনারেল ফ্রাঙ্কো তাদের সৈন্য বিচলিত হয়ে পড়ল একেবারে এক মুহূর্তে। চোখে দেখা যায় না, গুলি করে ঠেকানো তো যায়ই না, অথচ সঙ্গীন দিয়ে বেঁধছে এসব কোন শত্রু? আর কি ভীষণ জ্বলুনি তাদের কামড়ে! সৈন্যরা সব লাফাতে শুরু করলো, বন্দুক টন্দুক ফেলে। এমনকি জেনারেল বলে ফ্রাঙ্কোকেও সে রেয়াত করলো না তারা। প্রায় গোটা সত্য সেঁধিয়ে পড়লো তার প্যান্টের ভেতরে। তাকেই পালের গোদা বলে কি করে যেন চিনে ফেলেছিল। ফ্রাঙ্কো চেঁচাতে শুরু করলো। ফ্রাঙ্কলি তিনি বললেন, বোলতাদের সঙ্গে লড়াই করে আমরা পারবো না। ম্যাড্রিড মাথায় থাক, আমি আর এর ত্রিসীমানাতে নেই। জেনারেল পিঠ টান দিলেন, সসৈন্যে সেই দণ্ডে। প্রায় 50 মাইল তাদের তাড়িয়ে নিয়ে রেখে এলো বোলতারা। তারপর ক্লান্ত হয়ে পড়ল তারা। কামড়ে কামড়ে দাঁতে ব্যথা, হুল ভোঁতা হয়ে গেল তাদের। জেনারেল ফ্রাঙ্কো তখনও অক্লান্ত ছুটছেন সদল বলে বীরদর্পে। 1937 সালে একদা জেনারেল ফ্রাঙ্কো সসৈন্যে ম্যাড্রিড অবরোধ করে বিনা বিরোধেই বহু দূর সরে পড়েছিলেন। খবরের কাগজের মারফতে এ খবর তোমরা পেয়েছ। কিন্তু তার এই অভাবিত সুদূরগতির মূলে যে কি দুর্গতি ছিল, এবং সেই দুর্গতির মূলে হর্ষবর্ধনের অবদান যে কতখানি, তা তোমরা জানতে পারোনি কোনোদিন। ফ্রাঙ্কোর বিরাট পলায়নের কীর্তি পরদিনই জানল ম্যাড্রিডবাসী। কারণটাও টের পেল ক্রমশ। তারপর অচিরেই একদিন হর্ষবর্ধনকেও আবিষ্কার করলো তারা। আর কি অভিনন্দনটাই না দিল তাকে, গোবর্ধনও বাদ গেল না বলাই বাহুল্য। স্বয়ং রিপাবলিকের প্রেসিডেন্ট হর্ষবর্ধনের করমর্দনে পুলকিত হওয়ার জন্য হাত বাড়ালেন। তার নিজের প্রাসাদে তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন। কিন্তু সে আর এক গল্প।